অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে এটি কার্যকর হওয়ার আগ মুহূর্তে বর্বর হামলা চালিয়ে 10 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। রবিবার স্থানীয় সময় সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। তবে হামাস যে 3 জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা না দেয়ায় গাজায় হামলা অব্যাহত রাখে দখলদার সেনারা। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বলেছে, সকালে যে সময় থেকে যুদ্ধবিরতি শুরুর কথা ছিল সেই সময় থেকে বিমান হামলায় 10 জন নিহত হয়েছেন, যার মধ্যে 6 জন গাজা সিটিতে, 3 জন উত্তরাঞ্চলে এবং 1 জন রাফায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 25 জন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে 3 নারী জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। তারা নিশ্চিত করেছে যুদ্ধবিরতির অংশ হিসেবে এই 3 নারী সবার প্রথমে মুক্তি পাবেন। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং ডোরেন স্টেনব্রিচার। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে রবিবার পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। দেশটির কট্টর জাতীয়তাবাদী ও ধর্মভিত্তিক দল জিউইশ পাওয়ার পার্টির নেতা তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বেন গাভিরের দলের পক্ষ থেকে জানানো হয়, মন্ত্রিসভায় থাকা তাদের দলের সদস্যরা পদত্যাগ করেছেন। গাজা যুদ্ধবিরতির বিরোধিতা করে তারা সরকার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার বেন গাভির জানিয়েছিলেন, হামাসের সঙ্গে চুক্তিতে সম্মত হলে জোট সরকার থেকে সরে যাবে তার দল। কেবল যুদ্ধ শুরু হলেই তারা আবার ফিরে আসতে আগ্রহী। নেতানিয়াহু সরকার থেকে জিউইশ পাওয়ার পার্টি আলাদা হয়ে যাওয়ায় জোট সরকারের পতন বা যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে জোট ছোট হয়ে যাওয়ায় বেকায়দায় পড়তে পারেন নেতানিয়াহু। জিউইশ পাওয়ার পার্টি এক বিবৃতিতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে কয়েকশো হত্যাকারী দায় মুক্তি পাবে ও গাজায় ইসরায়েলি বাহিনীর অর্জন ফিকে হয়ে যাবে। তবে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো প্রচেষ্টা চালাবে না বলেও নিশ্চিত করেছে তারা। দখলদার ইসরায়েল ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসকে নির্মূল করার যে মিশন নিয়ে গাজায় নির্মম আগ্রাসন চালিয়েছে, এতে এখন পর্যন্ত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। একথা স্বীকার করেছে খোদ ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এবার দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন। ইসরায়েলি টিভি চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, বেশ কয়েক মাস পার হওয়ার পরও আমরা একজন বন্দীকে জীবিত মুক্ত করে আনতে পারিনি। সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তিনি স্বীকার করে বলেন, হামাসের উপর আমরা বড় ধরনের আঘাত হেনেছি, কিন্তু হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি। এছাড়া দখলদার ইসরায়েলের বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। গত বুধবার হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। রবিবার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরায়েলের 33 জন বন্দীকে মুক্তি দেবে। অন্যদিকে প্রথম ধাপে ইসরায়েলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর ফলে 46,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ হামলায় কমপক্ষে 1 লাখ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার বাসিন্দাদের বিরুদ্ধে 15 মাসব্যাপী নৃশংস হামলার পরও তারা এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ছিল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা, কিন্তু কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি।
এদিকে দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধের অবসানে অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। ফলে স্বস্তির আশায় প্রহর গুনছেন ফিলিস্তিনিরা। তবে গাজায় এই যুদ্ধবিরতিকে অস্থায়ী বলে দাবি করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি আরও দাবি করেছেন, প্রয়োজনে যুদ্ধ পুনরায় শুরু করার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে ইসরায়েলকে। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধে না জড়ালেও ভৌগোলিক, রাজনৈতিক কিংবা আর্থসামাজিক যে কোনো বিবেচনায় এই দুই রাষ্ট্রের মধ্যে বিরোধ লেগেই থাকে। এসব বিবেচনায় দুই দেশের সামরিক শক্তিমত্তার ব্যাপারটি নিয়েও আলোচনা হয় বেশ জোরে সোরেই। সামরিক শক্তির দিক থেকে ভারত কিছু দিকে এগিয়ে থাকলেও পাকিস্তানও বেশ কিছু দিক দিয়ে পেছনে ফেলেছে ভারতকে। যেমন পাকিস্তানের নৌবাহিনী এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা এআইপি প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে পাকিস্তান নৌবাহিনী এআইপি প্রযুক্তি গ্রহণে ভারতীয় নৌবাহিনীকে ছাড়িয়ে গেছে। নতুন করে চীনা নির্মিত হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনগুলো আগামীতে পাকিস্তানের বহরে যোগ দিতে প্রস্তুত রয়েছে বলেও জানা গেছে। ভারতের সাম্প্রতিক ষষ্ঠ সংযোজন সাবমেরিন P-75 স্কর্পিয়ন প্রকল্প। এটি একটি স্টিলথ ফ্রিগেট এবং গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার প্রযুক্তির হলেও এটি এখনও পাকিস্তানের সক্ষমতার চেয়ে অনেক পিছিয়ে। ভারতের নৌবহরে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত কোনো সাবমেরিন নেই। অন্যদিকে পাকিস্তান ইতোমধ্যেই খালিদ, সাদ এবং হামজা নামের 3টি ফরাসি আগস্তা 90B সাবমেরিন তার বহরে যুক্ত করেছে। এছাড়াও আগামীতে পাকিস্তানের নৌ সম্প্রসারণ পরিকল্পনার মধ্যে রয়েছে 50টি যুদ্ধজাহাজ নিজেদের বহরে যুক্ত করা, যার মধ্যে 20টি বড় জাহাজ, ফ্রিগেট এবং করভেট। পাশাপাশি একটি শক্তিশালী সাবমেরিন বহর তৈরি করা, যেখানে 11টি সাবমেরিন থাকবে। পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ চীনা গণমাধ্যমকে বলেছেন, 4টি হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন নির্মাণের কাজ সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে। তিনি বলেন, এই সাবমেরিনগুলো পাকিস্তানের নৌ সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, নৌবাহিনীকে শক্তিশালী অস্ত্রের সাথে বিভিন্ন অপারেশন পরিচালনা করার ক্ষমতা প্রদান করবে। প্রকল্পটির কাজ এগিয়ে চলেছে। আমরা আশা করি এই সাবমেরিনগুলি শিগগিরই পাকিস্তান নৌবাহিনীর বহরের অংশ হবে। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে গাজায় চলমান বিধ্বংসী যুদ্ধের অবশেষে অবসান হতে যাচ্ছে। কার্যকর হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। রবিবার থেকেই সেখানে যুদ্ধবিরতি কার্যকর হবে, যার কারণে স্বস্তির আশায় প্রহর গুনছেন ফিলিস্তিনিরা। তবে যুদ্ধবাজ নেতানিয়াহু এই যুদ্ধবিরতিকে অস্থায়ী বলে দাবি করেছেন। তিনি আরও দাবি করেছেন, প্রয়োজনে যুদ্ধ পুনরায় শুরু করার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে ইসরায়েলকে। বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আনাদুলু বলছে, রবিবার থেকে কার্যকর হতে যাওয়া গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি হবে অস্থায়ী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার এমনটাই বলেছেন। এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে চুক্তির পরবর্তী ধাপগুলো বাস্তবায়িত না হলে পুনরায় হামলা শুরু করার অধিকার দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ফিলাডেলফি করিডোরে সৈন্য সংখ্যা কমাবে না, তবে প্রথম পর্যায়ে তাদের সংখ্যা বাড়াবে। রবিবার স্থানীয় সময় সকাল 8:30 গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথে গাজায় 15 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলার অবসান ঘটাতে 3 ধাপের যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেছে কাতার। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়
বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়। চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেছেন, চুক্তির উভয় পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে গাজার স্থানীয় সময় ১৯ জানুয়ারি সকাল 8:30টায় যুদ্ধবিরতি শুরু হবে উপত্যকায়। ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় বলেছে, চুক্তির প্রথম ধাপের অংশ হিসাবে রবিবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে 737 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এছাড়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি বলেছেন, প্রাথমিকভাবে ৪২ দিনের যুদ্ধবিরতিতে গাজায় হামাসের হাতে জিম্মি ৩৩ জন মুক্তি পাবেন। গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনী আরও পূর্ব দিকে সরে যাবে। এর ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবে। এছাড়াও ত্রাণবাহী শত শত ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের সুযোগ পাবে। চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় স্থান পাবে বাকি বন্দীদের মুক্তি এবং টেকসই শান্তির জন্য ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি। তৃতীয় ও চূড়ান্ত ধাপে আসবে গাজার পুনর্গঠন। এর জন্য অনেক বছর লেগে যেতে পারে, তবে হামাসের হাতে আর কেউ বন্দী থাকলে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় আসবে এই ধাপে।